দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি কলকাতার বিবেকানন্দ রোডের বিবেকানন্দর সেই পুরনো বাড়িতে। এখানে বিবেকানন্দর 162তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই। আজকে এখানে স্বামীজির তো জন্ম হয়েছিল 1863 সালের 12ই জানুয়ারি। সেই জন্মতিথিটাকে পালন করা হচ্ছে। উনি জন্মেছিলেন যদিও সেদিন ছিল মকর সংক্রান্তি, কিন্তু এই বছরে মকর সংক্রান্তিটা সম্ভবত আর 2-1 দিন পরে। এই যে বাড়িটাকে, যেটাকে আমরা স্বামীজির পৈতৃক বাড়ি বলি, আসলে এটা নরেন্দ্রনাথের পৈতৃক বাড়ি। যতদূর জানা যায় যে স্বামীজি সন্ন্যাস গ্রহণের পর থেকে তারপরে এই বাড়িতে আর রাত কাটাননি। তো এই বাড়িতে স্বামীজির পরিবারের বিভিন্ন, তারা যে যে ঘরে থাকতেন, এবং মিউজিয়াম আছে একটা খুব সুন্দর দেখার মতন। তখনকার ফার্নিচার, সেই সময়কার কনস্ট্রাকশন মেটেরিয়াল দিয়ে তৈরি। আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, ডেভেলপমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড এবং রামকৃষ্ণ মিশন, এরা তিনজনে মিলে প্র্যাকটিক্যালি সেই সময় ধ্বংসাবশেষ ছিল 54টা ফ্যামিলি, তাদের রিহ্যাবিলিটেট করতে হয়েছিল। রামকৃষ্ণ মিশন করেছিলেন। 1999 সালে রামকৃষ্ণ মিশন যখন এই বাড়ির অধিকার পান, 2004 সালে এই বাড়িটা রেনোভেশন হয়েছিল। তো আজকের যে চেহারাটা দেখা যাচ্ছে, সেটা ভেতরে ঢুকলে আপনাকে মনে করে নিতে হবে যে আপনি ইতিহাসে ঢুকে পড়েছেন। একটা বন্ধ আছে তো, দেখা যাচ্ছে না। না, আজকে তো বন্ধ, আজকে মিউজিয়াম অফিস বন্ধ, কিন্তু ভেতরে আপনি যতটুকুন দেখছেন সেই সময়কার ঘর, সেই ডিজাইন এবং সেই ফার্নিচার। ওনাদের কুলদেবী যেটা জগদ্ধাত্রী, সেই নাট মন্দির সেখানে। আর স্বামীজি যেখানে জন্মেছিলেন, আসলে স্বামীজির জন্মের আগে ভুবনেশ্বরী দেবী, তার কন্যা সন্তানরা মারা গিয়েছিলেন। তো সেই জন্যে ভুবনেশ্বরী দেবী তখন ওনার এক আত্মীয়, যিনি কাশীতে থাকতেন, তাকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন রেগুলার পুজো দেন, এবং ভুবনেশ্বরী দেবী এখানে নিয়মিত নিজে পুজো করতেন। তা তার ফলে যে পুত্র সন্তান লাভ হয়েছিল, প্রথম পুত্র সন্তান ওনার, তার নাম ছিল বীরেশ্বর শিবের নামে বিলে এবং বীরেশ্বর। অন্নপ্রাশনের পরে নরেন্দ্রনাথ নামটা হয়। সন্ন্যাস গ্রহণের পরে ওনার দুটো নাম ছিল, একটা হচ্ছে বিবিদিশানন্দ আর একটা সচ্চিদানন্দ। এবং অনেক পরে যখন উনি ইউএসএতে যান প্রথমবারে, অর্থাৎ 1893 সালে, তখন সম্ভবত মহারাজা অজিত সিং, খেতড়ির মহারাজা যিনি, তার অনুরোধে উনি বিবেকানন্দ নামটা ব্যবহার করেন। তারপরের ব্যাপারটা তো ইতিহাস। প্রথম পৃথিবী শুনল যে 1893 সালের 11 সেপ্টেম্বর, যে পৃথিবীর সমস্ত ধর্মমতই হচ্ছে ইকুয়ালি ট্রু। এটা অ্যাকচুয়ালি বেদান্তের একটা কথা, যেখানে তত্ত্বমসি বা অহম ব্রহ্মাস্মি, এই দুটো দিয়েই যে সবাই আমরা আসলে সেই একই ব্রহ্মের অংশ। কারণ রামকৃষ্ণ মিশন হচ্ছেন অদ্বৈত বেদান্তের যে তত্ত্ব, সেইটাকে তারা প্রচার করেন সনাতন ধর্মের, সনাতন হিন্দু ধর্মের। তো সেই জন্যে তারা, স্বামীজি ওটাকে ঘরের বনের বেদান্তকে, গুহার বেদান্তকে বা বনের বেদান্তকে, যেটা লোকেরা তপস্যা করে পায় বা সেখানে ভগবানের জন্য সাধনা করতে হয়, সেটাকে সাধারণের মধ্যে নিয়ে এসেছেন। ওই কথাটা বলে যে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর।
মানে সেই ফিলিংসটা হচ্ছে যে আমিও মিশনে পড়েছি ছোটোবেলা থেকে, স্বামীজির মানে ছত্রছায়াতেই মানুষ বলতে পারেন। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি সিঙ্গুর থেকে বাড়ি, আমার সিঙ্গুরে বাড়ি। জানুয়ারি স্বামীজির জন্মদিন, জন্মতিথি নয় কিন্তু জন্মদিন। এই জন্মদিন 1985-তে জাতীয় যুব দিবস হিসাবে পালন করার জন্যে ভারত সরকার স্থির করেছে এবং সমস্ত প্রতিষ্ঠান, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের স্কুল, কলেজ, ক্লাব এবং আমরা রামকৃষ্ণ মিশনও ওই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী তখন তিনি সেটি ঘোষণা করেছিলেন। এরপর থেকে জাতীয় যুব দিবস হচ্ছে এবং ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আমরা যদিও বেশি গুরুত্ব আরোপ করি স্বামীজির জন্মতিথিটা, তার আবির্ভাব তিথিকে, তথাপি কিন্তু সাধারণ মানুষের কাছে 12ই জানুয়ারির আবেদন খুব বেশি দেখছি। 85 থেকেই দেখে এসছি, প্রথম যখন শুরু হয়। স্বামীজির জন্মস্থান যেহেতু এখানে, এই জন্যে এই দিনই মানে হাজার হাজার মানুষ এখানে তাকে শ্রদ্ধা প্রণাম জানাবার জন্যে আসে। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকেই দেখে এসেছি যে প্রচুর মানুষ আসছে এই দিনটিতে। এই দিনে কোনো প্রসাদ বিতরণ হয় না, যারা আসে তাদেরকে একটু প্রসাদ, একটা লাড্ডু দেওয়া হয়, যেমন খিচুড়ি প্রসাদ এই দিন দেওয়া হয় না। তবু কিন্তু শত শত মানুষ আসছে স্বামীজির কাছে, শুধু তাকে একটু প্রণাম করবে, তার জন্য। আপনার কি মনে হয় যে আজকে যুব সমাজ এই আদর্শ, স্বামীজি যেটা বলে গেছেন যে আদর্শের কথা, যে প্রেম করে যেই জন সেই জন, সে বিচ্ছে ঈশ্বর, এটা কি সত্যি মানা হচ্ছে? মানুষ তো অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আপনার কি মনে হয়? আপনি তো প্রশ্ন করছেন, এই যে প্রশ্নটা করলেন আমাকে, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে আজকে সমাজে দাঁড়িয়ে। আজকে না, মানুষ আত্মকেন্দ্রিক সবসময়ই ছিল। এই আদর্শটা হ্যাঁ, মানুষ একটা প্রাণী মাত্রই সে আত্মকেন্দ্রিকই হয়, কিন্তু মানুষই অপরের জন্য ভাবতে জানে। যেমন এটা যে একদম হচ্ছে না তা নয়, যেমন কিছু করতে করতে তো আমরা তো দেখছি অভিজ্ঞতার থেকে বহু মানুষ এগিয়ে আসছে। তাদেরকে এগিয়ে এসে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। যারা কাজ করার সুযোগ পাচ্ছে না বলেই তো অনেকে এগিয়ে আসতে পারছে না। বিশেষ করে যারা যুব সমাজকে পরিচালনা করবে তাদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকা দরকার। আমরা তো আমপানের সময় যে বড় ঝড় হয়েছিল, যে ক্ষতিগ্রস্তের মানুষ, করোনা যে হয়ে গেল, এই সময় আমরা প্রচুর রিলিফ করা হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের সাহায্যে। ওই মানুষের তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি।
আমরা প্রচুর মানুষের সাড়া পেয়েছি এবং যুব সমাজের কাছ থেকে তারা তো অনেক এগিয়ে এসেছে। আমি যখন নিজেও অর্থের অভাব হয়নি, চাল ডালেরও অভাব হয়নি, আর ভ্যারাইটি অফ কাইন্ডস মানুষ দিয়েছে। নুন তেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানুষের যা যা প্রয়োজন সব মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত কাজগুলো করার জন্য তো একটা বিরাট লোকবল লাগে, সব ছেলেরা তো এগিয়ে এসেছে। তো সুতরাং করছেন না সেটা তো বলতে পারি না। মানে আরো কিভাবে অনুপ্রাণিত করা যায়, আরো বেশি যুব সমাজকে অনুপ্রাণিত করা, এখান থেকে কি কোনো উদ্যোগ সেভাবে নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের তো সবসময় বিভিন্ন রকম যুব সম্মেলন হচ্ছে এবং আসছে। সবাই তো আর সবসময় আসতে পারে না। এই তো আমাদের স্বামীজির জন্মতিথি উপলক্ষেই তো একটা যুব সম্মেলন করা হচ্ছে, সেটা 14 না 15 তারিখ হচ্ছে। গোড়ায় আজকে কততম জন্মদিন স্বামীজির? 162তম জন্মদিন। আচ্ছা, আজকে ওই জন্মদিন উপলক্ষে এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে? সারাদিন বিবাহিত গান হচ্ছে স্বামীজির উপরে, গান বাজনা, তারপর 3টার সময় আছে ধর্মসভা স্বামীজির উপর, জীবনবাণীর উপর তার বক্তৃতা। সমাজের বার্তা আর কি দেওয়া আছে, মানুষ এগিয়ে আসুক মানুষের কল্যাণে। স্বামীজি তো বারবার বলেছেন এটাই তো বার্তা, যেমন অন্যান্য প্রাণীদের প্রতি, কিন্তু মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের উন্নতির জন্যে, মানুষের কল্যাণের জন্যে তেমন এটা আগে দরকার। সেগুলোই যত প্রচার হয় ভালো। আমরা সেই কাজই করছি নানা রকম সম্মেলনের মাধ্যমে, যুব সম্মেলন, তারপর শিক্ষক সম্মেলন, অভিভাবক সম্মেলন ইত্যাদি আমাদের হচ্ছে স্বামীজির বাড়ি থেকে এসব কার্যক্রম। ম্যাডাম, এইখানে এসে স্বামীজির জন্মদিনে এসে কেমন লাগে? স্বামী নিজে বাড়িতে ভালো, খুব সুন্দর জায়গা, দর্শন করলাম, খুব ভালো লাগলো। প্রত্যেক বছর কি আসেন? না, এই ফার্স্ট টাইম। এখানে এসে কি কি দেখলেন? এখানে দেখলাম স্বামীজির সমস্ত ফটো, রামকৃষ্ণদেবের ফটো, সাজানো গোছানো, খুব সুন্দর পরিবেশ। আমি স্বামীজির মন্দিরে এসেছি ওনার জন্মদিনে আমার নাতনিকে নিয়ে। আমরা খুবই আনন্দিত হলাম। নাতনি একটা জিনিস দেখলো যে হ্যাঁ, জীবনে এটা কত সফল হওয়ার জন্য করা যায়। বিবেকানন্দের বাড়ি ভালো। আমি দমদম থেকে এসেছি, আমার এখানে অনেক ভালো লেগেছে। তোমার নাম কি? আমার নাম দৈপায়নীরা, আমি ক্যালকাটা পাবলিক স্কুলে পড়ি। তো তুমি এসে এখানে কি কি দেখলে? এখানে আমি স্বামীজিকে দেখেছি, এমনকি আমি এখানে শিব ঠাকুরকে দেখেছি। ম্যাডাম, স্বামীজির এই জন্মস্থানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে শান্তি। কোথা থেকে এসেছেন? আমরা বাটানগর থেকে এসেছি। প্রত্যেক বছর আসেন? না, এই ফার্স্ট টাইম। আপনি? আমরা একই জায়গা থেকে একই সাথে এসেছি আমরা 162তম জন্মদিনে। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি কোনোদিনও এই সুযোগটা পাইনি, আজকে আসাতে খুব ভালো লাগছে। এই যে আমি আজকে 162তম জন্মবার্ষিকী, স্বামীজির জন্মবার্ষিকী বাড়িতে এলাম, এসে ওনার পুরো বাড়িটা ঘুরলাম, খুবই ভালো লাগছে। স্বামীজির ছবি আছে, রুম আছে, মন্দির দেখলাম। হ্যাঁ, ভেতরে অনুষ্ঠান দেখবো, বাড়ি চলে যাবো। ভালো
Hello, ma'am. How you feel this? We are from one channel. Very good. What is your feelings like? Today In this place? Yeah. Oh, I'm very honored. I'm very honored to be here. Yeah. You are from? We're from Germany. Germany. So it's very special on this day of the birthday, you know. Very special. আপনার এই স্বামীজির জন্মদিনে এসে কেমন লাগছে? অসাধারণ। স্বামীজির আজ 162তম জন্মদিনে আজ স্বামীজির বাসভবন এই সিমলা স্ট্রিটে এসে যে খুব ভালো লাগছে এবং আমিও স্বামীজির আদর্শ অনুপ্রাণিত এবং আমিও স্বামীজির গান বাজনা করি এবং আজকে এই পুণ্যতিথিতে এই পুণ্য জায়গায় এসে পুণ্য ধামে এসে জাস্ট অসাধারণ লাগছে, মন পবিত্র হয়ে গেল। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা থেকে এসেছি। প্রত্যেক বছর আসেন? আমি প্রত্যেক বছরই আসি। এখানে এসে কি কি দেখলেন? এখানে এসে শিব মন্দির দর্শন করলাম, স্বামীজির বাড়ি একটু দর্শন করলাম। আমি ইন্দ্রাণী রায় মধ্যমগ্রাম থেকে আসছি। এখানে স্বামীজির 162তম জন্মোৎসব পালনে আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভালো লাগছে। আর এটা একটা পবিত্র ভূমি, তো এখানে এসে সকলের মধ্যে স্বামীজির যে আধ্যাত্মিক চিন্তা সেটার যে একটা তরঙ্গ বা স্রোত এখানে প্রবাহিত হচ্ছে সেটা উপলব্ধি করা এবং অনুভব করা, আর শান্ত হয়ে পুরো পরিবেশটাকে একটা সঙ্গীতমুখর পরিবেশ, এখানে সমানে অনুষ্ঠানের পর অনুষ্ঠান চলছে, কখনো সঙ্গীত শিল্পীরা, কখনো বিদগ্ধ পণ্ডিত মহারাজেরা তারা নিজেদের অনুষ্ঠান উপস্থাপনা করছেন। সব মিলিয়ে বিষয়টা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। নমস্কার, আমি মহুয়া চক্রবর্তী। আজকে স্বামীজির 162তম জন্মদিনে তার জন্মভিটায় আমরা এসেছি সিমলা স্ট্রিটের বাড়িতে। এখানে সকাল থেকে নানা রকম অনুষ্ঠান চলছে, আমরা দেখতে পাচ্ছি। সমস্ত ঘুরে দেখলাম, যারা রয়েছেন স্বামীজি দায়িত্বে তাদের সাথে কথা বললাম। বিভিন্ন মানুষ এসেছেন, প্রচুর লোক সমাগম হচ্ছে। স্বামীজি যে বলতেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেটা অবলা হোক বা সবলা হোক, যে কোনো জীবের প্রতি ভালোবাসা, দয়া, মায়া, মানবিকতা বোধ, এটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব, তারা নিজেদের স্বার্থ তো দেখবেনই, তার সাথে সাথে একটু জীব প্রেম যেন করেন। স্বামীজি বলতেন ওঠো জাগো। তো জাগো বলতে আমাদের মধ্যে যে মানবিকতা বোধটা, যে সততা, অনেস্টি, কর্মযোগ, সেইটাকে উনি জাগ্রত করার কথা বলেছেন। তো যুব সমাজের কাছে আবেদন যে তারা যেন
সেই দিকটার কথা মাথায় রাখেন। শুধু একদিন স্বামীজির জন্মদিনে তাকে মনে করলে হবে না, সারা বছর যেন সেটা মাথায় রেখে আমরা চলি এবং সেই ওনার আদর্শটাকে যেন আমরা আগে বয়ে নিয়ে যেতে পারি।